নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমাদের সুস্বাস্থ্যের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হলো আমাদের হজম শক্তি। এই হজম শক্তির যদি গোলমাল হয় তাহলে আমরা যেরকম নিজেরা সমস্যায় পড়ি, তার পাশাপাশি বিশেষজ্ঞ যারা তাদেরও মতামত যে আমাদের সার্বিকভাবে যে শারীরবৃত্তীয় সমস্যা সেগুলো বিভিন্ন দিক দিয়ে বাড়তে পারে। তাহলে কিভাবে আমাদের এই হজম শক্তি ঠিকঠাক রাখবো এবং হজম শক্তি আমরা বাড়াবো, সেটা কিন্তু আমাদের আজকের আলোচনার মূল বিষয়। আর সেই বিষয় নিয়েই আলোচনা করতে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর অনির্বাণ চ্যাটার্জিকে। স্যারকে আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত জানাচ্ছি। স্যারকে প্রথমত যেটা জানা যে আমাদের হজম শক্তি, এই হজম শক্তি কি? হজম শক্তি বলে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে ডাইজেস্টিভ ক্যাপাসিটি কিংবা ডাইজেশন কেমন হচ্ছে। প্রধানত ডাইজেশনটা কিন্তু হয় খাবার যখন আমাদের সিস্টেমে যায় তখন সেটা স্টমাক থেকে কিছু গ্যাস্ট্রিক জুসেস আছে, সেইগুলো হেল্প করে ডাইজেশনে। তারপর প্যানক্রিয়াস বলে একটা অর্গান আছে, সেখান থেকে কিছুটা ডাইজেস্টিভ সাপোর্ট লাগে এবং আলটিমেটলি এই ডাইজেশনটা ইন্টেস্টাইনের মধ্যে দিয়ে স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন হয়ে যে আলটিমেট রাস্তা, এবং এর মধ্যে একটা পুরোপুরি অর্গানটাকে এইগুলোকে মাস্টার মাইন্ড এবং ওগুলোকে কোঅর্ডিনেশন যেটা হচ্ছে সেটা থ্রু দ্য লিভারের জন্যে অনেকটা প্রবলেম আমাদের দেখতে পাই। যাদের লিভার ক্যাপাসিটি কিংবা লিভার অসুস্থ তাদের ডাইজেস্টিভ ক্যাপাসিটি খারাপ, যাদের ধরুন পেপটিক আলসার আছে তাদের ডাইজেস্টিভ ক্যাপাসিটি কিংবা গ্যাস্ট্রাইটিস থাকলে খারাপ, প্যানক্রিয়াটিক কিছু প্রবলেম থাকলে তাদের ডাইজেস্টিভ ক্যাপাসিটি। সুতরাং এটা একটা বড় ব্যাপার, এটা খুব দেখতে হবে, ইনভেস্টিগেশন করতে হয় যে ওনাদের যে পেশেন্ট আসছে আমাদের তাদের প্রধানত কি প্রবলেম। ডাইজেস্টিভ ডিসঅর্ডার বলতে গেলে অনেক কিছু জিনিস আমাদের দেখতে হয়, সে পরিমাণ মতো খাবার খাচ্ছে কিনা, তার ভেতরে ডাইজেশনটা হচ্ছে কিনা এবং তার কোন জায়গায় কোন লেভেলে তার সমস্যাটা আছে সেটা আমাদের দেখে তারপরে অ্যাড্রেস করতে হয়। তাহলে স্যার এবার একটু যেটা জানবো যে আমাদের হজম শক্তিটা বাড়ানো দরকার। এই হজম শক্তি যদি আমরা না বাড়াই তাহলে আমাদের নানা রকম যে শরীরের সমস্যাগুলো সেগুলো বাড়তে থাকে। সেই কী সমস্যাগুলো আমাদের বেড়ে যায় বা হজম শক্তির সঙ্গে কোন কোন বিষয়গুলো সম্পর্কিত সেটা যদি একটু বলেন। দেখো, হজম শক্তি যদি কারোর ঠিক না হয় তার প্রথম কথা হচ্ছে তার খাবারের একটা রুচি থাকবে না, অ্যানোরেক্সিয়া কিংবা খিদে হবে না, ফিজিক্যাল লেথার্জি হবে, টায়ার্ডনেস হবে এবং তার একটা নিয়মিত যে স্টুল ফর্মেশন যেটা আমরা বলি সেটাও ডিসঅর্ডার হবে একখানা, এবং তার শারীরিকভাবে সে আস্তে আস্তে দেখা যায় সে ক্লান্ত হয়ে যায় এবং তার নিয়মিত তার যে খিদে অনুভব করা সেগুলো হয় না। তো ওভারঅল তার একটা এটা ফিজিক্যালের সঙ্গে সঙ্গে কিছুটা তার মানসিকভাবেও সে তখন এফেক্টেড হতে শুরু করে। স্যার, এই হজম শক্তির গোলমাল এর সঙ্গে আমাদের কোন কোন অসুখ সম্পর্কযুক্ত, অর্থাৎ কোন কোন অসুখের হতে পারে যে উপসর্গ যে হজম শক্তির গোলমাল? দেখো, প্রধানত হজম শক্তির উপসর্গ যদি আমাকে বলতে হয় তার মেন অর্গান হচ্ছে লিভার। আমরা প্রথম কথা যাদেরই খিদে ঠিকঠাক হয় না তাদের আমরা লিভার ইনভেস্টিগেশনগুলো কিছুটা করাই, তাদের কিডনি ফাংশন ঠিক আছে কিনা দেখি, এবং তার সঙ্গে যদি দেখা যায় যে এইগুলো সমস্যা নেই তাহলে আমরা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের কিছু ইনভেস্টিগেশনসগুলো করাই যাতে আমরা বুঝতে পারি যে তাদের ভেতরে কোনো অসুখ আছে কিনা। অসুস্থতা থাকলে তাদের সেইগুলোকে আমাদের ঠিক চিকিৎসা পর্যায়ে ফেলে দিলে তারা অনেকটাই সুস্থ ফিল করে। লিভার সমস্যা সব যে চিকিৎসা করা যায় না তাও নয়, লিভারের লাস্ট এন্ড স্টেজ যেটা লিভার সিরোসিস, অনেক সময় সেইগুলো আমরা দেখি যে পেশেন্টরাও জানে না, তাদের সেই রকম সিমটম যেহেতু হয় না সেরকম ইনভেস্টিগেশনও হয়নি, সুতরাং তারা অনেক সময় আমাদের কাছে আসে লিভার সিরোসিস নিয়ে। লিভার সিরোসিস একটা বড় ব্যাপার, সেটা নিয়ে আমরা অন্য জায়গায় আলোচনা করতেই পারি। এছাড়া ধরুন পেপটিক আলসার আছে, কারোর কোলাইটিস আছে, ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজিজ একখানা অসুস্থতার কারণ, প্যানক্রিয়াসের অনেক সমস্যা আছে যেগুলো আমরা অনেক সময় বুঝতে পারি ইনভেস্টিগেশনের পরে। পেশেন্টের অনেক সময় একটা স্টুল ফর্মেশন ঠিক হয় না, খিদে হয় না এবং ডাইজেস্টিভ ডিফিকাল্টি হয়, কারণ প্যানক্রিয়াস প্রচুর অনেক রকমের ফ্যাট এবং প্রোটিন ডাইজেশনের জন্য এনজাইম তৈরি করে। সুতরাং আমাদের
মেন সমস্যাটা হয় ফ্যাট ডাইজেশন এবং প্রোটিন ডাইজেশন প্যানক্রিয়াটিক প্রবলেম থাকলে, এবং কিছু কিছু লোকে তাদের এর সঙ্গে ডায়াবেটিস ডেভেলপ করে। ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের এটা একটা প্রধান কারণ। একেবারে স্যার, আর একটা বিষয় হচ্ছে যে ওবিসিটি। এখন তো বেশিরভাগ মানুষেরই এই ওবিসিটির সমস্যা রয়েছে, এবং ওবিসিটি থেকে আমরা জানি যে বিভিন্ন রকম অসুখও হয়ে থাকে। তো হজম শক্তির গোলমাল কি মোটাত্বের একটা কারণ? দেখ, ওবিসিটি থাকলে তাদের অনেক রকম অসুখ তো হতেই পারে। তাদের মধ্যে এক হচ্ছে লিভার ডিজিজ একটা প্রবলেম হবে, ডায়াবেটিসের একটা প্রবলেম হবে, ডিসলিপিডিমিয়ার একটা প্রবলেম। সুতরাং এক হচ্ছে ওবেসিটির দুটো কারণ, এক হচ্ছে ওভার ইটিং, একটা হচ্ছে আন্ডার এক্সারসাইজ। তো দুটোর মধ্যে কোনটা হচ্ছে সেইগুলো আমাকে অ্যাড্রেস করতে হয়। কিছু কিছু জেনেটিক কারণও আছে, সুতরাং তারা বাই বার্থ তাদের জেনেটিক বডি ডিস্ট্রিবিউশন অফ ফ্যাটটাই ওই রকম। কিন্তু এইগুলো সবই আমরা এখন অ্যাড্রেস করছি, এবং নট অনলি মেডিকেল ট্রিটমেন্ট বাট ওবেসিটির একটা বড় অংশ হচ্ছে সার্জিক্যাল ট্রিটমেন্ট। সো ব্যারিয়াট্রিক অপারেশনসগুলো এখন সেই পেশেন্টদের করা হয় যাদের মরবিড ওবেসিটি আমরা বলি, অথবা যাদের বডি মাস ইন্ডেক্স 35-এর ওপর। নর্মাল বডি মাস ইন্ডেক্স 20 থেকে 25-এর মধ্যে হওয়া উচিত। 25 থেকে 30 আমরা বলি যে ওভারওয়েট, 30-এর ওপর হচ্ছে ওবেসিটি, এবং 35-এর ওপরে গেলে তখন আমাদের চিন্তা করতে হয় যে আর কিছুভাবে আমরা পেশেন্টকে সাপোর্ট দিতে পারবো কিনা। তার মধ্যে মেন অংশ হচ্ছে ব্যারিয়াট্রিক, কারণ এতে দেখা যায় যে কমপ্লিকেশনস, লাইফস্টাইল চেঞ্জেস যতই আমরা চেষ্টা করি করতে পেশেন্টদের, কিন্তু তারা সাকসেসফুলি ওয়েট লুজ করতে পারছে না। এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এই অপশনসগুলো থাকে। ডায়াবেটিস ডেভেলপমেন্টটা আমরা অ্যাভয়েড করতে পারি। পেশেন্টদের হার্ট ডিজিজ, ডায়াবেটিস, ডিসলিপিডিমিয়া, কোলেস্ট্রলের যে সমস্যাগুলো, সেগুলো সবই কন্ট্রোল হয়ে যায় সার্জারির পরে। স্যার, বিভিন্ন মানুষের, আপনি যেটা বলছিলেন যে এই যে হজম শক্তি আলাদা হয়, তাহলে এটা কি তার বাই বার্থ সে পায়? হ্যাঁ, কিছু দেখুন ডিসঅর্ডার যেগুলো আমরা টাচ করছিলাম, সেই জিনিসগুলো কিছু কিছু জেনেটিক ফ্যাক্টরস থাকে। যেমন ধরুন একজনের বডি স্ট্রাকচার কিংবা বডি বিল্ড সকলের তো মানে এটা জেনেটিক ফ্যাক্টর। যারা আমাদের কাছে পেশেন্ট এসে বলে যে আমরা কেন মোটা হতে পারছি না, তখন তাদের বলি যে দেখো, তোমার বাবা মার যা গঠন, হ্যাঁ, সেই ফ্যামিলি হিস্ট্রি থেকে তোমার খুব বেশি একটা তফাৎ হবে না। বাবা মার হাইট যদি 5'5" হয়, তোমার 6.5 ফিট তো আর হাইট হবে না, কিংবা বেরম বিল্ড হবে না। সুতরাং সেইগুলো তাদের মেনে নিতে হয়। তাদের অনেক সময় একটা ডিফিকাল্টি হয় অ্যাকসেপ্টেন্সের। কিন্তু ওভারঅল জিনিসটা হচ্ছে ডাইজেস্টিভ প্রবলেমটা হচ্ছে একটা মেডিকেল প্রবলেম। সেই জিনিসটা আছে না ওদের একটা। অনেক সময় আমরা লুজলি ওই কথাটা ইউজ করি যে আমার হজম শক্তি মানে এই নয় যে আমি রোগা। একটা রোগা মানুষেরও কিন্তু হজম শক্তি খুব ভালো থাকতে পারে। একজন ওবিজ মানুষেরও হয়তো তার হজম শক্তি ভালো নাও হতে পারে। পেশেন্টের সাইজ কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট না। আমরা দেখতে পারি তার ফিটনেস কতটা, তার এনার্জি লেভেলস কতটা, সেইগুলো আরও ইম্পর্টেন্ট। সেই সব দিক থেকে আমরা ডিসাইড করি। স্যার, এবার হচ্ছে যে খাবার, আমাদের হজম শক্তির সঙ্গে খাবারের তো একটা যোগাযোগ রয়েছে। তো আমরা কি ধরনের খাবার খেলে আমাদের সঠিকভাবে হজম শক্তিটা ঠিক থাকবে? প্রথমে বলি যে এই খাবারের ব্যাপারে সিম্পল ডাইজেস্টেবল যেসব খাবার আছে তার মধ্যে আমরা বলি একটা ব্যালেন্স ডায়েট। যেটা ব্যালেন্স ডায়েটের মধ্যে কার্বোহাইড্রেট থাকবে, প্রোটিন থাকবে, অল্প পরিমাণ যে ফ্যাট যেটা অ্যালাউড সেটা থাকবে, ভেজিটেবলস থাকবে, ফাইবার থাকবে, মানে ফল থাকবে। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে যে ব্যালেন্স ডায়েট সেটা ফলো করলে আমার মনে হয় ডাইজেস্টিভ ক্যাপাসিটি এবং তাদের নিয়মিত তাদের বডি এনার্জি লেভেলস অনেক বেটার হবে। এখন যেটা জাঙ্ক ফুড যে জিনিসগুলো আমরা লোকেরা খায়, তাতে কিন্তু ওবেসিটি হওয়ার ভয় থাকে একটা। এখন ইয়াং যারা বয়সে কম, তারা অনেক সময়, কিংবা খুব ব্যস্ত যারা চাকরিতে খুব ইনভলভ, টাইম থাকে না, তারা অনেক সময় আমি দেখেছি যে খাবারের যে নিয়মিত যে ডায়েট যেটা থাকে ফলো করার একটা ফ্রিকোয়েন্স, মানে একটা ডায়েট টাইম এবং খাবারটা ঠিকঠাক সময় এবং অ্যামাউন্ট পরিমাণে ঠিক নেওয়া, সেটা হয় না বলে তারা অনেক সময় একটা হাই ক্যালোরি একটা খাবার হয়তো খুব তাড়াতাড়ি নিয়ে নিল, তাতে হয়তো এনার্জি লেভেল একটা বুস্ট পায়, কিন্তু সেটা খুব বেশিক্ষণ শরীরের মধ্যে থাকে না, এবং ফ্যাট অ্যাকিউমুলেশনটা খুব তাড়াতাড়ি হয় তাদের ক্ষেত্রে। এবং ফ্যাট অ্যাকিউমুলেশন হলে সেই যে বডির যে ট্রাইগ্লিসারাইড লেভেল যেটা এতটাই বেড়ে যায় যে সেগুলো সব ডিপোজিট হতে শুরু করে। সেই ডিপোজিশনটা মেনলি হয় লিভার অ্যান্ড প্যানক্রিয়াস, এই দুটো অর্গান তখন ডিসফাংশন হয়। হজম শক্তি তাহলে বাড়াবো কীভাবে?
বাড়ানোর মধ্যে আমার মেন অ্যাডভাইস হবে যে মিল টাইমস মানে খাওয়ার সময়টা ঠিক রাখা, অল্প করে বারবার খাওয়া, শুতে যাওয়ার অন্তত 3 ঘন্টা আগে খাবার খেয়ে তারপরে একটু হাঁটাচলা রাখা এবং নিয়মিত কিন্তু এক্সারসাইজ রাখা। ফিজিক্যাল অ্যাক্টিভিটি না থাকলে কিন্তু তাদের খিদে অনুভবটা হবে না। যেরকম বাড়িতে অনেকে থাকে তারা মনে করে, পার্টিকুলারলি আমি দেখেছি যারা বাড়িতে গৃহিণীরা, তারা মনে করে তারা কাজ করছেন, কিন্তু ওই বসে যে কাজটা করছে তার থেকে তাদের বলা হয় আপনারা 30 মিনিট অন্তত 5 দিন সপ্তাহে যদি একটু ব্রিস্ক ওয়াকিং হাঁটেন, সেটা করলেও কিন্তু আপনাদের উপকার হবে। স্যার, ঘুমের সঙ্গে হজম শক্তির কি সম্পর্ক রয়েছে? হ্যাঁ, নিশ্চয়ই আছে। কারণ আগেই বলি যে ঘুমের ব্যাপারটা যেটা আমি টাচ করলাম, যে খাবার কিন্তু যে পরিমাণে নেওয়া উচিত এবং রাত্রিরের যতটা ঘুমের থেকে দূরে নেওয়া যায় সেটা কিন্তু উচিত, এবং সেটা করলেই আমাদের মনে হয় যে পেশেন্ট মানে যারা আমাদের কাছে আসে তাদের অনেক সময় স্লিপ ডিসঅর্ডার যেগুলো হয় সেইগুলো কারেকশন হয়, এবং তাদের বলা হয় যে একটু ওই ফোন ঘাঁটা কিংবা ব্রাইট লাইট ফেস করা, এইসব টিভি দেখা বেশি রাত অবধি করে শুতে না গিয়ে অনেক সময় যেগুলো বলে আমরা একটা গরম দুধ খাওয়া কিংবা একটা গল্পের বই পড়া কিংবা একটা কিছু রিল্যাক্স করা ঘুমের আগে, সেগুলো অনেক সময় ইনসমনিয়া কিংবা ঘুমের অসুবিধা থাকলে হেল্প করে। অনেক ধন্যবাদ স্যার। আমরা শুনলাম ডাক্তারবাবুর কাছে যে হজম শক্তি আমরা কিভাবে বাড়াবো এবং কোন কোন বিষয়গুলোকে আমরা বিশেষ করে নজর দেব। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ডাক্তারবাবুকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। নমস্কার।